আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ভূমিকম্পে রাজধানীর বেশ কয়েকটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে। পুরান ঢাকা থেকে বাড়িধারার সব জায়গায় ক্ষয়ক্ষতির চিহ্ন এখন স্পষ্ট। ভূমিকম্পের পর রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকালে পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবির আহমেদের রিপোর্ট। আতঙ্কের রেশ কাটতে না কাটতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার উদ্বেগজনক খবর। রাজধানীর বাড়িধারা, কলাবাগান, পুরান ঢাকা ও উত্তরবাড্ডা এলাকার বিভিন্ন ভবনের ভিতরে ও বাইরে এভাবেই ফাটল দৃশ্য চোখে পড়ে। ভূমিকম্পের কারণে নগরবাসী আতঙ্কিত হলেও এসব ভবনের মালিকরা বলছেন এই ফাটলে তেমন কোনো সমস্যা হবে না। ফাটল বলতে বিল্ডিংয়ে আমাদের এখানে অনেক বিল্ডিংয়েই ফাটল ধরছে। আমার বিল্ডিংয়ের কিছুই হয় নাই। বিল্ডিংয়ের বাইরে যে একটা ফল ছাদ দিছি গেট লাগানোর জন্য, ওইটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বিল্ডিংয়ের টোটাল বিল্ডিংয়ের বাহিরে। আতঙ্কিত হয়ে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে 6 শতাধিক। সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে অনেককে। এটা আতঙ্কিত, বা বিল্ডিং যেহেতু ফেটে গেছে, এটা তো আতঙ্কিতই একটু। আমার ফ্ল্যাট 3টে ফ্ল্যাটে আমার ফাটন লইছে, এবং পানির ট্যাঙ্কি আমার ফাটছে, এবং ভিতরে ফাটছে, বাইর সেট ফাটছে। মানে আতঙ্ক তো আছেই, আল্লাহর উপরে ভরসা করে থাকতেছি। এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে যান রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভবন মালিকরা। এই পুরান ঢাকায় কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে, এইরকম অহরহ বিল্ডিং আছে। ভিতরে যেসব বাড়ি কারখানা করে রাখছে, বিভিন্ন ধরনের কারখানা, মানে এদেরকে বলে আইনের আওতায় এনে কাজ বন্ধ করে দিয়ে এদের শিক্ষা হয় না। সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মানা এবং পুরনো ভবনগুলো রক্ষণাবেক্ষণের অভাব যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ভূমিকম্প যেন তারই মহড়া দিয়ে গেল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের জন্য 2-3 দিনের মধ্যে আলাদা আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলো সুশৃঙ্খল আচরণ ও সুষ্ঠু নির্বাচনের সহযোগিতাও চান তিনি। রাজধানী গুলশানে একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ভুয়া ও অপতথ্যের মতো বড় চ্যালেঞ্জগুলো এখনই মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের কেনাকাটা, ভোটার তালিকা, নির্বাচন সংশ্লিষ্ট আইন বেশিরভাগই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, 20 লাখের বেশি মৃত ভোটার বাদ দিয়ে নতুন বড় একটা অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন আচরণবিধি না মানার সংস্কৃতি থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে সবার সহযোগিতা চান। আমাদের সব রাজনৈতিক দল তারাও বলছে যে সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন চায়। এটার মাধ্যমে প্রমাণিত হয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকারীরা আমাদের চেয়েও দক্ষ। আমাদের খুব কম লোকজন তাদের এসব ধরতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে করার সিদ্ধান্ত হওয়ায় অনেক কাজ অতিরিক্ত করতে হচ্ছে। আইনও দ্রুত প্রণীত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক নয়, অথচ নির্বাচন সুষ্ঠু করতে এটাই পূর্ব শর্ত। রাজনৈতিক বাস্তবতাও একটি বড় চ্যালেঞ্জ, তবে আশা করি নির্বাচনের পূর্বে এটা ঠিক হয়ে যাবে। গণভোটের চ্যালেঞ্জ আমাদের জন্য নতুন একটা বিষয়। জাতীয় নির্বাচনের এই মহা কর্মযজ্ঞের পরেও এর জন্য অনেক অতিরিক্ত কাজ করা লাগছে, তবে খুব শীঘ্রই আইন পাশ হলে এই বিষয়ে আমরা আগাতে পারব। এর আগে একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করার প্রতিশ্রুতি থাকলেও উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠু নির্বাচনের অনুকূল নয়। তবে গণতন্ত্রের নতুন যাত্রা এর মাধ্যমে শুরু হবে বলে জানান তিনি। When we were doing it, we realized that we are going to suffer from lack of experience. ইসি জানান, এবার নির্বাচনে 10 লাখের বেশি নির্বাচনী কর্মকর্তা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশ বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা নানা সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জনগণের কাছে অস্পষ্ট।
সকালে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য এক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা না করলে দেশে আবারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হবে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানা সংস্কারের নামে দেশের মানুষকে বিভক্ত করছে। বলেন, দেশে পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন? পিয়ার কয়জন বোঝে বলেন? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। শেষ 10 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াতের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, কিছু কিছু আলেম ওলামা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন, যা দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য দুঃখজনক। আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম ওলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী, তাকে আপনার উপাধি দিচ্ছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের গণতান্ত্রিকামী সব মানুষের। যারা এ নিয়ে চেতনার ব্যবসা করবে তারা কখনো সফল হবে না। যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে। সুতরাং 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে, তাদেরকে রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না। আন্দোলন ছেড়ে সব দলকে নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দল ক্ষমতায় আসলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আর দলটির আরেক নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের 1 টাকারও দুর্নীতি হবে না। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শনিবার বিকেলে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে জামায়াতের আমির বলেন, নির্বাচন আর গণভোট একই দিনে হলে সেটি হবে নির্বাচনের জেনোসাইড। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিআর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলেও অভিযোগ করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। অন্যদিকে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের 1 টাকাও দুর্নীতি হবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। রংপুরে মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন, এখন যে ছাড়া পাচ্ছি, এখন তো নির্বাচন তারিখ ঘোষণা করা হয়নি, এর মধ্যে আমি যদি আরো ব্যাপক তৎপরতা চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে আসা কেউ সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ওদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে নিয়েই করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে তিনি কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি আবু সায়েদ কায়েম, ডাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এ সময় উপস্থিত ছিলেন।
জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রায় কার্যকরে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল থেকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবিও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে প্রেস ক্লাব যাওয়া মিছিলটিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। পুশিন করতে হলে খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পুশিন করুন। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চাই। নির্বাচনের পরও বিচারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলগুলোর প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। শেখ হাসিনা দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারাও সমান অপরাধে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনের পরেও যাতে এই সকল বিচার অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগে দিতে হবে। নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি আপোষ করবে না বলে জানান এনসিপির শীর্ষ নেতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সব প্রতিবেশী দেশের সঙ্গে অভিন্ন ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতে ভিত্তি গড়ে তোলা অন্তর্বর্তীকালীন সরকারের মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, যদি বাংলাদেশ ও ভুটানে উন্নতি করতে হয় তবে অবশ্যই একসঙ্গে সমৃদ্ধি অর্জন করতে হবে। এ সময় স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভুটান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার সকালে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান, শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের 20 শহীদদের প্রতি। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে দুই নেতার 8 ঘণ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা শেষে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক MOU সই করে বাংলাদেশ ও ভুটান। ভুটানকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে বর্ণনা করে প্রফেসর ইউনূস বলেন, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য ঢাকার দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সফররত প্রধানমন্ত্রী গভীর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারের পক্ষ থেকে নৈশভোজে আয়োজন করা হয়। নৈশভোজে অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দুই দেশের অভিন্ন ইতিহাসের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভূগোল ও প্রকৃতি দুদেশকে একত্রিত করেছে। দুদেশের লক্ষ্য একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলা। Our discussions today reaffirm the vast promise of our cooperation in trade, sub-regional energy, education, tourism, connectivity, and beyond. We are confident that our efforts and discussions today will make inroads for elevating our partnership for the benefit of both of our peoples. এই সময় প্রধানমন্ত্রী তোবগে বলেন, থিম্পু যত দ্রুত সম্ভব FTA সই করতে চায় এবং আশা প্রকাশ করে ভুটান বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য সম্পাদন করার প্রথম দেশ হিসেবে পরিণত হবে। The cooperation between our two countries, whether in human resource development, trade, connectivity, or other areas, has steadily deepened over the years. Bhutan appreciates the solidarity of the people of Bangladesh, which has contributed immensely to a shared aspiration for a peaceful and prosperous region.
প্রধানমন্ত্রী তোকবে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময়ে উচ্চ লক্ষ্য পূরণ এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে পর্যবেক্ষকদের দল নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। শনিবার রাজধানী নয়াপল্টনে পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন অবজারভার সোসাইটির আয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বক্তারা বলেন, দলগুলোর আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে। নিয়ামুল আজিজ সাদিকের আরেকটি রিপোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশীয় পর্যবেক্ষকদের বেশিরভাগই একপাক্ষিক নির্বাচনকে বৈধতা দিত সুষ্ঠু বলে, এমনকি বিদেশ থেকে আসা অনেকেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে সার্টিফিকেট দিত। এবার কয়েক দফা তদন্ত শেষে ৬৬টি সংস্থাকে বৈধতা দেয় নির্বাচন কমিশন। তাদের এই সভায় বক্তারা বলেন, পর্যবেক্ষকদের অতীত ইতিহাস থেকে বের হয়ে স্বাধীনভাবে কাজ করতে হবে। অতীতের ইলেকশন পর্যবেক্ষকের অভিজ্ঞতা খুব ভালো না, বিশেষ করে গত ৩টা নির্বাচনে আমাদের এমনকি দেশে যারা ইলেকশন পর্যবেক্ষণ করেছেন তারা কিভাবে একটা তামাশার একটা নির্বাচনকে তারা কিভাবে সার্টিফিকেট দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রিকয়েন্ট গেছি, সুস্পষ্ট ভাষায় বলেছি যে এখন পর্যন্ত আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে প্রমাণিত হয় না যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনারা আগাচ্ছেন। বক্তাদের অনেকেই মাঠ প্রশাসন থেকে শুরু করে পর্যবেক্ষক সবাইকে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার আহ্বান জানান। এক উপদেষ্টা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছেন, তার নিজের কনস্টিটিউন্সি দিচ্ছেন, ঢাকার 3টা কনস্টিটিউন্সি দিচ্ছেন। আপনাদের এই ব্যাপারে তো কোনো বক্তব্য নাই। আরও ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন? এখনই বলেন না, ভোটের পরে যে বলবেন এটা বিশ্বাস করা যাবে? আপনারা ইন্টিগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন, সততার সাথে করবেন। কোনো ধরনের প্রভাব, দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। সর্বশেষ বক্তব্য রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে। এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় পালন করবে। সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসম্মুখভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা, সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। উপস্থিত রাজনৈতিক নেতাদের প্রায় প্রত্যেকে বড় দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানী এক হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে একথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতার সংকট শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক বে অব বেঙ্গল কনভারসেশন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, গবেষক ও কূটনীতিকরা। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বলেন, বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্য বর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি আমাদের শক্তি যোগায়। এর মাধ্যমে রাষ্ট্র তার মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব নেয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শুধু বঙ্গোপসাগর নয়, বিশ্বের বড় বড় দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। আমরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি। জাতিসংঘের শান্তি মিশনে আমাদের অবদান আছে। আমরা জানি কিভাবে সমস্যা মোকাবেলা করতে হয়। দায়িত্ব নেওয়ার পর শুধু বঙ্গোপসাগর নয়, বিশ্বের বড় বড় দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। সম্মেলনে বক্তারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংস্কার করতে অংশীজনদের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসতে হবে। দেশের সংস্কার করা বলাটা যতটা সহজ, করাটা তার থেকেও কঠিন। এটি ধারাবাহিক প্রক্রিয়া।
এটি দেশের মানুষ ও স্টকহোল্ডারদের উপর নির্ভর করবে। চলমান এই সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে এই সম্মেলনে অংশ নেয় 85টি দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও হাজারের বেশি অংশগ্রহণকারী। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ প্রচারণা চালিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীরা। এছাড়া কয়েকটি জেলায় দলের 31 দফা বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষার লক্ষ্যে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার 7 আসনে ধানের শীষের পক্ষে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা তার ছেলে ও নেতাকর্মীদের নিয়ে কামরাগীরচর এলাকার বিভিন্ন সড়কে ও মার্কেটে গণসংযোগ পথসভা করেছেন। চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় চাঁদপুর 1 আসনের দলীয় প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের হাতে দলীয় প্রতীক তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সমাজে নারী ও শিশুদের অগ্রাধিকার প্রতিষ্ঠায় বগুড়ায় নারী ও শিশুদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছে বিএনপি। জেলার কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ও বগুড়া 4 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনকে সামনে রেখে শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী আনি সদর উপজেলার উত্তর জয়পুর কেডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন। ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেরতলা মাঠে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় অংশ নেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরিজপুর ইউনিয়নে সমাবেশে অংশ নেন। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর নির্বাচনী সভা করেছেন। অন্যদিকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন মাগুরা 2 আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী এমবি বাকের। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিলন মেলায় পরিণত হয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবর্তন প্যান্ডেলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। এরপর স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের সনদ বিতরণ করেন শিক্ষা উপদেষ্টা। উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবারে সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে 8,000-এরও বেশি শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। সৃজনশীলতা ও নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদযাপনে বার্জার পেইন্টস লিমিটেড আয়োজন করছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন 2025-এর দ্বিতীয় আসর। রাজধানী গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন শিল্পের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। প্রতিযোগিতায় পেশাদার ও শৌখিন 2টি বিভাগে নির্বাচিত 6 জন বিজয়ীকে প্রদান করা হবে 1 লক্ষ টাকা সনদপত্র ও ট্রফি। এই আয়োজনে বিচারক উপদেষ্টা হিসেবে থাকবেন স্থপতি জালাল আহমেদ, জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মোহাম্মদ এহসান খান, শিল্পী ঢালি আল মামুন সহ অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী সহ সংশ্লিষ্ট অনেকে।
এদিকে ঢাকা টেস্টে জয় থেকে 4 উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের অর্ধশতকে শততম টেস্টের 2 ইনিংসেই শতকে কীর্তি গড়ার সম্ভাবনা থাকলেও ইনিংস ঘোষণায় তা সম্ভব হয়নি। লিড যথেষ্ট মনে হওয়াতে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। নীলম মজুমদারের রিপোর্ট। শততম টেস্টে রিকি পন্টিংয়ের 2 ইনিংসে 2 শতকের রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল মুশফিকুর রহিমের সামনে, কিন্তু ইনিংস ঘোষণায় তা সম্ভব হলো না। কারণ জানিয়েছেন আশরাফুল। যেহেতু আসলে এটা একটা টিম গেম, ইন্ডিভিজুয়াল গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করলেই টিম পারফরমেন্সটা হয়, কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে হয়তোবা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল, কিন্তু আনলাকি সে করতে পারেনি, সেই কারণেই আসলে আর খেলা হয়নি। সাকিবকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা উইকেট টেকার এখন তাইজুলকে এই মুহূর্তে টেস্টের সেরা বোলার বললেন আশরাফুল। তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই, এরকম অ্যাচিভমেন্ট, যেমন আমাদের জয় 1000 রান করেছেন টেস্ট ক্রিকেটে, তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই, কিন্তু হ্যাঁ বোলারদের জন্য একটু আনলাকি। রোববার সকালে প্রথম সেশনে আইরিশ বোলারদের গুটিয়ে দিতে চাইবেন বাংলাদেশের বোলাররা। মুশফিকের 100তম টেস্টে জয়ী হতে পারে তার জন্য একটু উপহার। নীলম মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।